0.05 এরকম কোনো নাম্বারের জন্য ফাইনাল কাট অফ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল আমি যদি এক কথায় বলি? দেখো, সর্বপ্রথম যখন সিলেবাস সম্বন্ধে জানতে পারি তো মানে দেখি যে ম্যাথস এবং ইংলিশে কি কি রয়েছে। তো এমন কি বলবে তুমি অ্যাসপিরেন্টসদের জন্য যারা ভাবছে যে আমার দ্বারা হয়তো আর হবে না, এই ব্যাপারে কি বলবো? সর্বোপরি বলি যে সিজিএল যদি তোমার টার্গেট থাকে তার মানে এই, এবং নিজেকে মানে মোটিভেটেড রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট দেওয়া। মক টেস্ট দিতে দিতে তুমি বুঝতে পারবে যে তুমি বর্তমানে কোন পজিশন হোল্ড করছো। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার সাথে রয়েছে চিরন্তন মুখার্জি। বর্তমানে ও সিজিএসটি অ্যান্ড কাস্টম ইন্সপেক্টর পদে কর্মরত। তো চিরন্তন, তোমাকে আমার চ্যানেলে ওয়েলকাম। নমস্কার। তো কেমন আছো তুমি বলো ফার্স্টে? ভালো। আচ্ছা, তো আমার যেটা প্রশ্ন আমাকে দর্শক বন্ধুরা আমাকে বলেছিল মানে এই ব্যাপারে, তো অনেকের কোশ্চেন্স রয়েছে সিজিএল নিয়ে বিশেষ করে, তো আমি সেই সমস্ত সব প্রশ্নের উত্তর আজকে তোমাদের দেবো। তো আমি প্রথমেই চিরন্তন তোমাকে প্রশ্ন করব যে তুমি এখন বর্তমানে মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে ইন্সপেক্টর পদে কর্মরত। তো এই জায়গায় পৌঁছানোর জন্য মানে এই যে তোমার জার্নিটা সেটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল? জার্নি শুরু হয়েছিল বলতে আমি 2014 ব্যাচের বিটেক গ্র্যাজুয়েটে ভর্তি হই। আচ্ছা আচ্ছা। তো তারপর সেখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে ইন্টারভিউ দেওয়ার সময় দেখতে পাই যে এসএসসি সিজিএল এর বিষয়ে প্রথম জানতে পাই। আচ্ছা আচ্ছা। কথা প্রসঙ্গে আমার এক রুমমেটের সাথে যখন কথা হয়, সে বলে আমার জামাইবাবুই আছে সিজিএল ক্র্যাক করেছিল, সিজিএল 14 ব্যাচের। আচ্ছা। সে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে পোস্টেড ছিল। আচ্ছা। তখন তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউটিউব। আচ্ছা, ইউটিউবে যখন প্রথমে সার্চ করি, বুঝতে পারি, জানতে পারি, সেখান থেকে আমার প্রিপারেশন জার্নি, এবং এই পুরো জার্নিটা সেখান থেকে শুরু হয়েছিল অ্যারাউন্ড 2017 শেষ 18 শুরু এই সময় নাগাদ। আচ্ছা, ইউটিউবে কোন কোন চ্যানেল ফলো করতে বা কিছু বলবে এই ব্যাপারে কিছু? ইউটিউবে আমাদের সময় একটি চ্যানেল এখনো আশা করি আছে, আরবি জৈন বলে নাম ছিল, একটা শুভম জৈন। আচ্ছা আচ্ছা। সে 2019 ব্যাচে আমারই সিজিএসটি এন্ড কাস্টমস পোস্টে বড়োদাতে পোস্টেড আছে, আমি যদি ভুল না হই। আচ্ছা আচ্ছা। পরবর্তী সময় সে হয়তো চাকরি ছেড়ে দেয়, আমি এই বিষয়তে কনফার্ম নই। আচ্ছা। কিন্তু বলতে পারো যে তার কাছ থেকে সিজিএল এর বিষয়ে খুঁটিনাটি জানা, শেখা, বোঝা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তো আমার পরের প্রশ্ন যেটা তোমার কাছে সেটা হচ্ছে, একটা সময় কি এরকম এসেছিল যে আমার দ্বারা হয়তো হবে না, মানে এরকম কিছু মানে থট এসেছিল মাইন্ডে? এই ব্যাপারে যদি কিছু বলো। তো আমি প্রথম সিজিএল দিই 2020 সালে। আচ্ছা। 20 সালে সিজিএল দেওয়ার পর সেটা 2019-এ সিজিএল ছিল। আচ্ছা আচ্ছা। তো 2019-এ সিজিএল দেওয়ার পর প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পর দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল এক্সাম। আচ্ছা। আমি 2020 সালের এক্স্যাক্টলি মনে আছে মার্চ মাসের 19-20 তারিখ করে হয়তো এক্সাম হয়েছিল, 17-18 কি 19-20 তারিখ, কোন একটা রবিবার ছিল এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। তারপর থেকে ওই 23-24 তারিখ থেকে যে করোনাটি আসে, সেটি প্রলং অবস্থায় চলতে থাকে। আচ্ছা। এরপর 2019 সালের প্রিলির পর যখন মেইনসের এক্সাম হলো, মেইনসের এক্সাম আমি যখন ফাইনাল নাম্বার বেরোয়, তখন আমি বুঝতে পারি যে ফাইনাল কাট অফ থেকে আমি শুধুমাত্র 0.05 এরকম কোনো নাম্বারের জন্য ফাইনাল কাট অফ থেকে বেরিয়ে যাই। আচ্ছা। এই সময়টার পর, এবং যেহেতু একটা প্রলং টাইম ছিল ওই সময়তে, প্রস্তুতি চলছিল তখন সিজিএল 20, কিন্তু ওই সময়টা মনে হয়েছিল যে আমার পক্ষে হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে এবার পাওয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি বলতে চাইছি যে তাহলে এই সিজিএল প্রিপারেশন শুরু করার আগে মানে তুমি কতটা কনফিডেন্ট নিজেকে মনে করতে? যখন প্রথম সিজিএল সিলেবাসের সম্বন্ধে অবগত হই, জানতে পারি যে সেখানে আমাদের তখন প্যাটার্ন অন্য ছিল। তখন 2021 অব্দি আমি যদি ভুল না হই, প্যাটার্ন একরকম ছিল, 2022 থেকে প্যাটার্ন চেঞ্জ হয়। আচ্ছা। 2000 তখনকার আমাদের প্যাটার্নে 700 নাম্বারের মধ্যে 350 নাম্বার ছিল ইংলিশ এবং 250 নাম্বার ছিল ম্যাথস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ম্যাথস আর ইংলিশ একটা বড় পোর্শন থাকার জন্য আমি কনফিডেন্ট ফিল করতাম যে হয়তো আমি সফল হতে পারি। আচ্ছা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে বুঝতে পারি যে না, সঠিক পথে প্রস্তুতি নিলে, সঠিক স্ট্র্যাটেজিতে প্রস্তুতি নিলে এটি সম্ভব।
আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, মানে কোন সাবজেক্ট তোমার এইচএস এ ছিল, বা কলেজে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? আমি ক্লাস 10-এর পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিই, আচ্ছা আচ্ছা ম্যাথস, ফিজিক্স, আচ্ছা। কেমিস্ট্রি। হুম। তারপর আমার 2014 সালে এইচএস পাস আউট। আচ্ছা সেই বছরে আমি বিটেক ভর্তি হই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আচ্ছা আচ্ছা সোনারপুরে FIEM, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে। আচ্ছা। প্রথমে যেটা বললাম যে ওইখানে পড়তে পড়তে সবার প্রথমে জানতে পারি যে সিজিএল এর সম্বন্ধে, এবং আমার এক সিনিয়র, কলেজ সিনিয়র, যে আমার এক বন্ধুর জামাইবাবুও হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখান থেকেই। আচ্ছা, তো আমার ঠিক পরের প্রশ্ন তোমার কাছে হচ্ছে, আচ্ছা, সিজিএল প্রিপারেশনের সময়, মানে যখন তুমি প্রিপারেশনটা স্টার্ট করেছিলে, তখন মানে যেটা হয় যে অনেক অ্যাসপিরেন্টস যারা রয়েছে দর্শক বন্ধু, তারা কি করে স্টার্টিং করে, কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে তারা বলে যে হয়তো হবে না, বা আমি পারবো না, বা তারা একটা ডিমোটিভেট ফিল করে। তো আমি দর্শক বন্ধুদের কাছে অবশ্যই বলবো যে তুমি তাদের কাছে কিছু সাজেস্ট করো, তারা যেন এই ভুলটা না করে, বা তারা যেন ডিমোরালাইজ না হয়। তো এমন কি বলবে তুমি অ্যাসপিরেন্টসদের জন্য, যারা ভাবছে যে আমার দ্বারা হয়তো আর হবে না, এই ব্যাপারে কি বলবো? সর্বোপরি বলি যে সিজিএল যদি তোমার টার্গেট থাকে, তার মানে এই না যে তুমি এসএসসির অন্য কোনো এক্সাম দেবে না, আচ্ছা আচ্ছা। বা তুমি স্টেট গভর্নমেন্টের বা মানে অন্যান্য যে এই সম্বন্ধে পরীক্ষা, সেগুলো থেকে তুমি নিজেকে সরিয়ে রাখবে। হুম তো তোমাকে একসাথে 2-3টে পরীক্ষা দিতেই হবে। হ্যাঁ, হুম। আমি কখনোই বলবো না যে তুমি ব্যাংকের এক্সাম দিতে দিতে সিজিএল এর প্রিপারেশন নিতে পারো, বা সিজিএল এর প্রিপারেশন নিতে তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে পারো। আচ্ছা। এই 3 স্ট্র্যাটেজি অন্যরকম ছিল। হুম যদি তুমি শুধুমাত্র সিজিএল এর উপর ফোকাস করে চলো, হুম। আমার মনে হয় তোমার পিএসসি যে কোনো ধরনের এক্সাম গুলো হয়, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোর সাথে সাথে তোমার পরীক্ষা দেওয়া চালিয়ে যেতে হবে। আচ্ছা। এবং নিজেকে মানে মোটিভেটেড রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট দেওয়া। মক টেস্ট দিতে দিতে তুমি বুঝতে পারবে যে তুমি বর্তমানে কোন পজিশন হোল্ড করছো। আচ্ছা আচ্ছা তো সেটাকে তোমাকে বারংবার টেস্ট করার জন্য, যে তুমি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছো, এটা বোঝার জন্য আচ্ছা মক টেস্ট খুব 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা। আর একটা কথা এই মাত্র বেরিয়ে আসলো যে স্ট্র্যাটেজি, তো তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল, আমি যদি এক কথায় বলি? দেখো, সর্বপ্রথম যখন সিলেবাস সম্বন্ধে জানতে পারি, তো মানে দেখি যে ম্যাথস এবং ইংলিশে কি কি রয়েছে, হুম তারপর আস্তে আস্তে জেনারেল অ্যাওয়ারনেসে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, এবং সর্বোপরি রিজনিংয়ে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। আচ্ছা আচ্ছা সেখান থেকে যখন নাম্বারের আমি বুঝতে পারি যে আমার টিয়ার 2 এবং টিয়ার 1 মিলিয়ে মূলত ম্যাথস এবং ইংলিশে ফোকাস থাকতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা। জি একটা ভাস্ট সাবজেক্ট, এখানে তোমার ক্লাস 10 অবধি তুমি যতগুলো সাবজেক্ট পড়বে সবগুলো, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। জি এটা সবার পক্ষে কমপ্লিট করাটা একটু কঠিন হয়ে যেত, অন্তত আমাদের সময়। এখন আমি যদি ভুল না হই তো জিএ, ম্যাথস, ইংলিশ, রিজনিং অলমোস্ট সমান একটাই ওয়েটেজ থাকে। আচ্ছা আচ্ছা। আমার সময় আমার স্ট্র্যাটেজি এটাই ছিল যে আমার যেটা স্ট্রং পয়েন্ট ম্যাথস এবং ইংলিশ, এবং পরীক্ষার বিষয়েরও যার ওয়েটেজ বেশি ছিল তাতেই ম্যাক্সিমাম ফোকাসটা করা। আচ্ছা। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সম্পূর্ণভাবে বুঝে নেওয়া, যে কোন চ্যাপ্টার কতটা প্রাধান্য আছে। আচ্ছা, অনেকেই বলে, যেমন আমার কিছু ফ্রেন্ড তারা বলছিল যে আমি যখন প্রিপারেশন নিচ্ছি, হয় না যে আমি ইংলিশটা একটু উইক, কিংবা আমি কেউ ম্যাক্সিমাম জন বলে যে আমি জিকেতে খুব উইক, বা আমার সবই ঠিক আছে ম্যাথ রিজনিং, কিন্তু আমার জিকের জন্য হয়তো আমার কাট আপটা ক্লিয়ার হচ্ছে না। তো এই ক্ষেত্রে কোন সাবজেক্টটা তোমাকে বেশি ট্রাভেল দিয়েছিল, যেটা তোমায় খুব মানে মনে হচ্ছিল যে না এই সাবজেক্টটা একটু আমাকে ভালো করে দেখতে হবে, তেমন কোন সাবজেক্টটা ছিল তোমার? সেই অর্থে বলতে গেলে আমাকে ইংলিশের ভোকাব পার্টে একটু ট্রাভেল করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইংলিশের ভোকাব পার্টে ট্রাভেল করতো, এবং পরে আমি বুঝতে পারি, মানে অন্তত এটা বুঝতে আমার সময় লেগেছিল, যে এইটি একটি টোটে মেমোরি, মানে যেটাকে বলে মুখস্থ বিদ্যা যেটাকে বলে। আচ্ছা। এখানে যুক্তি খাটালে চলবে না। হ্যাঁ। বেস্ট হচ্ছে যে তুমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত ভোকাবটা তুমি যতটা পারো রপ্ত করার চেষ্টা করো, এবং অপশন এলিমিনেট করার চেষ্টা করো, যে কোন অপশনটা সবচেয়ে মানে না হওয়ার সম্ভাবনা বেশি। তো এবং একটি পার্টিকুলার চ্যাপ্টার বলতে গেলে ইংলিশের আমার স্পেলিংটা আমার খুব সমস্যা করতো, বাট সেটা খুব কঠিন ছিল বলে আমার মনে হয় না। হয়তো আমার সেই মুহূর্তে স্ট্র্যাটেজির কিছু গন্ডগোল ছিল, পরে সেটা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আর ডিউরিং প্রিপারেশন তোমার কি মনে হয়, মানে সব থেকে কঠিন ফেজ কী ছিল তোমার জীবনে, যদি কিছু বলো এই ব্যাপারে? ডিউরিং প্রিপারেশন আমাদের সময় সবচেয়ে কঠিন ফেজ ছিল পরীক্ষার জন্য ওয়েট করে থাকা। আচ্ছা। যখন আমি সিজিএল দিই তখন সিজিএল প্রি এবং মেন্সের মধ্যে, এবং এই জন্য করোনা অনেকটা দায়ী, প্রায় 1.5 বছরের একটা গ্যাপ ছিল।
বাপরে। এই 1.5 বছরের গ্যাপে প্রত্যেক দিন নিজেকে মোটিভেটেড রাখা এবং কাজ করতে থাকাটা আমার পক্ষে বেশ চ্যালেঞ্জিং ছিল। তো ফ্রেন্ডস, পরের প্রশ্নটা হচ্ছে, অনেকেই আমাকে বলেছে যে অনেকেরই অনেক রকম কনফিউশন থাকে যে ধরো অনেকে কোচিং নিচ্ছে অথচ তারা ক্র্যাক করতে পারছে না, আবার এমন কেউ কেউ আছে যারা কোচিং না নিয়ে পাস করছে। তো আমার প্রশ্নটা তোমার কাছে এটাই যে সত্যি কি যে কোনো গভর্নমেন্ট এক্সাম হোক বা সিজিএলই হোক, সেটা কি কোচিং নিলেই কি পাস করতে পারবে, আদারওয়াইজ কোচিং ছাড়া কি পাস করা যায় না? এটা তোমার কাছে আমার একটা কোশ্চেন। তো এটা তোমার মতে কি, তোমার এটা নিয়ে কি বক্তব্য, এটা এই ব্যাপারটা নিয়ে? দেখো, আমি নিজে কোচিং ছাড়া চাকরি পরীক্ষা পাস করেছি। আচ্ছা, কম্পিটিটিভ এক্সামটা আমি নিজে চাকরি পরীক্ষা পাস করেছি। আচ্ছা এক্ষেত্রে পুরো বিষয়টা তার নিজের ওপর, ব্যক্তির উপর ডিপেন্ড করে। আচ্ছা সে কোথা থেকে পড়বে এবং কতটা সে সেখান থেকে নিতে পারবে, সেটা ইউটিউব চ্যানেলেই হোক কিংবা কোনো টিচার হোক কিংবা অফলাইনেই পড়াশোনা হোক না কেন। তো পুরোটি তার ব্যক্তিগত বিষয়ের উপর ডিপেন্ড করে যে সে যেখান থেকে শিখছে বা পড়ছে আচ্ছা সেখান থেকে কতটা নিতে পারছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, তো আমার পরের প্রশ্নটা হচ্ছে যে যারা অ্যাসপিরেন্টস, যারা ধরো এই কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছে কিংবা ধরো সিজিএলও আসতে চায়, তো তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে বা তাদের জন্য তুমি কি কি বলবে যে যেগুলো তারা যেন ফলো করে, বা এটা তোমার মধ্যে কি, মানে কি তোমার বক্তব্য এটা নিয়ে? সবার প্রথম জিনিস হচ্ছে কোন পরীক্ষাতে আমি কোন চাকরি পেতে চলেছি আচ্ছা এবং সেই চাকরির কাজটি কি। পরীক্ষা দেওয়ার সময় বিভিন্ন সময় মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়, হ্যাঁ, যেটা খুব স্বাভাবিক একটি জিনিস। এটা লং প্রসেসে অনেক সময় তো ডিমোটিভেট হওয়া খুব স্বাভাবিক জিনিস এটা। কিন্তু তুমি যদি জানতে পারো যে এই চাকরি পরীক্ষা পাশ করলে আমার এখানে আমি চাকরি করব, এটা আমার পার্কস আছে, এই সমস্ত জিনিস ভালো, দেখবে তোমার মধ্যে একটা মোটিভেশন আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো পরীক্ষার সিলেবাসটা, এটা খুব ইম্পর্টেন্ট হয়, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং সেখান থেকে দেখা যে কোন চ্যাপ্টারে বা কোন সাবজেক্টে আমার কতটা প্রাধান্য দেওয়া উচিত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা প্যাটার্ন বা ট্রেন্ড ফলো করে। এতে কি হবে যে আমি যেই চ্যাপ্টারগুলো আমার পড়ার দরকার নেই বা যে চ্যাপ্টারগুলোতে তুলনামূলকভাবে কম নাম্বার আসে আমি সেখানে কম ফোকাস করবো, আচ্ছা যাতে রিটার্নটা আমার বেশি আসে। আমি এই পার্টিকুলার জিনিসটা পড়লাম, তার এগেনস্টে যেন আমি বেশি কোশ্চেন রিটার্ন পেতে পারি পরীক্ষার হলে, এরকম একটা বিষয়। তৃতীয় কথা হচ্ছে যে মক টেস্ট অ্যান্ড প্রিভিয়াস ইয়ার, যেরকম আগেও বললাম, মক টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা। মক টেস্ট না দিলে বোঝা যাবে না যে বর্তমান পরিস্থিতিতে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তোমার ফেলো অ্যাসপিরেন্টদের সাথে। তো মক টেস্টে খুব একটি ইম্পর্টেন্ট জায়গা বলে আমার মনে হয়। আচ্ছা, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে ভীতি, এটা সব অ্যাসপিরেন্টসদের মধ্যেই আছে। তো কারো মনে হয় যে না আমি একটু ম্যাথটা কম জানি, কিংবা কারো জিকে কিংবা সাবজেক্টিভ বিষয়ে ধরো পার্টিকুলার একটা ভীতি মানুষের থাকেই যারা অ্যাসপিরেন্টস। তো যার যে সাবজেক্টটাতে উইক বা সে সেই সাবজেক্টটাকে কী করে স্ট্রং করতে পারে, এরকম কিছু সাজেশন যদি দাও। দেখো, তোমাকে আগেই বলেছি যে কম্পিটিটিভ এক্সাম পড়া মানে কিন্তু নলেজ গ্যাদার করা নয়, এটি একটি পরীক্ষা, তোমাকে পরীক্ষাটা পাস করতে হবে। তো যেমন আগে বললাম যে স্ট্র্যাটেজি করে আমায় দেখতে হবে যে কোন সাবজেক্ট থেকে বা কোন চ্যাপ্টার থেকে আমার কতটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তো এখানে আমার মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মধ্যে বিষয়ই নয় যে আমাকে নলেজ গ্যাদার করে আমি অনেক কিছু শিখতে পারবো। এই জন্য আমার বক্তব্য হচ্ছে যদি পার্টিকুলার কোনো চ্যাপ্টার বা কোনো সাবজেক্ট যদি ভীতি থাকে এবং সেখান থেকে যদি কম নাম্বার আসে, তা আমি বলবো সেটাকে এড়িয়ে গিয়ে যেখান থেকে বেশি নাম্বার আসতে পারে সেটাতে ফোকাস করা, এতে তার পরীক্ষায় নাম্বার আসার সম্ভাবনা বেটার হবে। আচ্ছা আচ্ছা, তো ভিডিও শেষ করার আগেই তোমার কাছে জানতে চাইবো যে অ্যাসপিরেন্টসদের জন্য ফাইনাল কিছু তোমার টিপস বা সাজেশন যারা স্টার্ট করতে চাইছে, কি বলতে চাই ব্যাপারে? গ্রাইন্ড করতে থাকো, গ্রাইন্ড করতে থাকো, পড়তে থাকো, এক্সাম দিতে থাকো। আচ্ছা, একটা কথা মাথায় রাখবে যে হার্ড ওয়ার্ক আর রুটিন ওয়ার্ক ট্যালেন্টকে বিট করবে, প্রত্যেকবার করেছে সব সময় করবে। একদম। হয়তো যারা অ্যাসপিরেন্ট ফাইনাল রেজাল্টে নাম আসবে তাদের মধ্যে হয়তো হতেই পারে তোমার চেয়ে অনেকে বেটার পড়াশোনায়, বাট এক্সামের জন্য বেটার পড়াশোনা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো এবং কতটা তুমি উপযুক্ত পড়াশুনো করছো। একদম, সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে এই জায়গাটাতে ফোকাস করা। আচ্ছা, তো চিরন্তন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আশা করি দর্শক বন্ধু আপনাদের ইন্টারভিউটা খুব ভালো লাগবে। এরকম টাইপের ভিডিও আরও চাইলে নিশ্চয়ই আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের কী কী কোশ্চেন্স আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ। পড়তে থাকো, ভালো থাকো।